আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা অনুধাবনমূলক কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। চলো দেখি তো প্রথম প্রশ্নটা কি আছে। প্রতিবর্তী ক্রিয়া বলতে কি বোঝায়? এখন প্রতিবর্তী ক্রিয়া হচ্ছে এরকম একটা ক্রিয়া যেখানে তোমার মস্তিষ্ক দ্বারা কাজ হবে না, সুষুম্না কাণ্ড দ্বারা কাজ হবে, আর কাজটা হচ্ছে অনেক ফাস্ট হবে, খুব দ্রুত কাজটা সম্পন্ন হয়ে যাবে। এটা তোমরা ছোট ক্লাসে পড়ছো, এই যে মশা কামড় দিলে, তুমি হয়তো টিভি দেখতেছো, এখন তোমার পায়ে মশা কামড় দিছে, তোমার হাত অটোমেটিক ওই মশার উপরে যায় হচ্ছে মানে থাপ্পড় দিবে, মশাটাকে মেরে ফেলার চেষ্টা করবে। এখন এই যে জিনিসটা তোমার কি টিভি থেকে চোখও সরানো লাগে নাই, তোমার পায়ের দিকে তাকে দেখাও লাগে নাই যে এখানে মশা বসছে, হ্যাঁ আমার এখন মারতে হবে, ও আমার রক্ত খেয়ে ফেলতেছে, এরকম কিছু না। একদম তাৎক্ষণিকভাবে একটা আকস্মিক ক্রিয়া ঘটে যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের প্রতিবর্তী ক্রিয়া। কি বলছে দেখো তো, উদ্দীপনার আকস্মিকতা ও তার কারণে স্বয়ংক্রিয় প্রতিক্রিয়াকে আমরা হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া বলতেছি। তাহলে খুব ফাস্ট হবে, আকস্মিকভাবে কাজটা ঘটে যাবে। কি জন্য হয় এগুলা? স্বয়ংক্রিয় প্রতিক্রিয়ার কারণে। স্বয়ংক্রিয় স্নায়ু আছে কতগুলা, ওটা আমরা একটু পরে জানবো। এই যে প্রশ্নটাতে দেখো কি বলছে, হঠাৎ করে আঙ্গুলে যদি সূচ ফুটে যায় অথবা হাতে যদি গরম কিছু পড়ে, আমরা অতি দ্রুত হাতটা সরাই ফেলার চেষ্টা করি। মনে করো আমি জানি না এই ঢাকনাটা হচ্ছে অনেক গরম, আমি টাচ করা মতো সাথে সাথে ছেড়ে দিব না, এরকম তাৎক্ষণিক বা আকস্মিক যে কাজগুলো আমরা করি ওগুলা হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া। প্রতিবর্তী ক্রিয়া মূলত সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। যে আমি যে কথাটা বললাম, মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয় না, নিয়ন্ত্রিত হয় সুষুম্না কাণ্ড দ্বারা, মস্তিষ্ক দিয়ে নয়। এই যে দেখো, অর্থাৎ যেসব উদ্দীপনার প্রতিক্রিয়া মস্তিষ্ক দিয়ে না হয়ে সুষুম্না কাণ্ড দিয়ে নিয়ন্ত্রিত হয় তাদেরকে প্রতিবর্তী ক্রিয়া বলে। আর এই কাজগুলা কিরকম হয়? অনেক ফাস্ট সম্পন্ন হয়। এখন এইখানে যে স্বয়ংক্রিয় স্নায়ুর কথাটা আমি বললাম, যে স্বয়ংক্রিয় স্নায়ু দ্বারা এই কাজগুলো হয়ে থাকে। এখন দেখো স্বয়ংক্রিয় স্নায়ু কি জিনিস? যে অঙ্গ বা তন্ত্রের কার্যকারিতার উপর মস্তিষ্কের কোনো হাত নাই, এটা হচ্ছে নিজে নিজে কাজটা করতে থাকে। যেমন ধরো তোমার হৃৎপিণ্ড, এটা কি মানে প্রাণী নিজের ইচ্ছায় সংকোচন প্রসারণ করাইতে পারে? বা হৃৎপিণ্ড যদি সবসময় পাম্প করতে থাকে, এটা কি তুমি চাইলেই থামায় ফেলতে পারবা? তুমি যদি মস্তিষ্ককে মানে এরকম চিন্তা করতে থাকো মস্তিষ্ক দিয়ে যে হৃৎপিণ্ড এতক্ষণ পাম্প করতে থাকে, ও নিশ্চয়ই টায়ার্ড হয়ে যায়, যাই ওকে একটু রেস্ট করাই, ওরা আমি বন্ধ করে রেখে দিই, এরকম তো তুমি কখনো করতে পারবা না। তাহলে যে অঙ্গগুলা মস্তিষ্ক দ্বারা অথবা মেরুরজ্জু দ্বারা প্রভাবিত হয় না, অথবা তোমার ইচ্ছা দ্বারা তুমি চাইলেই করতে পারবা না, ও নিজে নিজে নিজের মতো স্বয়ংক্রিয় বলতে আমরা মানে স্বতঃস্ফূর্ত বা নিজের ইচ্ছা এরকম বুঝি না ওয়ার্ডটা। তাহলে সে দেখো মস্তিষ্ক মেরুরজ্জু কোনোটা দ্বারাই প্রভাবিত হবে না, স্বাধীন ও স্বতন্ত্রভাবে আপন কাজ সম্পাদন করতে থাকবে। তাহলে এই যে দেখো, তুমি নিজে দেখলেই বুঝতে পারবা, হৃৎপিণ্ড ও স্বাধীনভাবে নিজের কাজ করতে থাকে। অন্ত্র, অন্ত্র কি জিনিস? অন্ত্র বাংলা ভাষায় যদি আমি বলতে যাই, নাড়িভুড়ি, পেটের ভিতরে যে ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্র থাকে, খাদ্য পরিপাকে যারা সাহায্য করে, নাড়িভুড়ি, ওরা হচ্ছে অন্ত্র। অন্ত্রেও কিন্তু সংকোচন প্রসারণ হয়, অন্ত্রের ভিতর দিয়ে যে খাবারগুলো যাবে, ক্ষুদ্রান্তের ভিতর দিয়ে যে খাবারগুলো সামনের দিকে আগাইতে থাকে, ওইখানে কিন্তু তোমার ওই নালীটা, অন্ননালী, খাদ্যনালী, এই নালীগুলা কিন্তু পেরিস্টালসিস পদ্ধতিতে এরকম সংকোচন প্রসারণ হয়, সংকোচন প্রসারণের মাধ্যমে খাবারটাকে সামনের দিকে ঠেলে ঠেলে নিয়ে যায়। তাহলে ও দেখো যখন ওর প্রয়োজন হচ্ছে ও কিন্তু সংকোচন প্রসারণ করতেছে, কিছু এনজাইম ক্ষরণ করতেছে যেগুলো তোমার খাবার পরিপাকে সাহায্য করতেছে। তাহলে ওদের যে এই নড়াচড়াটা বা ওদের যে চলন বা ক্রিয়াটা, এটা তোমার হচ্ছে স্বতঃস্ফূর্ত, ওরা স্বাধীনভাবে করতে থাকে। এরপরে পাকস্থলী, পাকস্থলীও যে মাঝে মাঝে খিদা লাগলে দেখবা গুর্র শব্দ করে ওঠে, তাই না? ওটা কি তুমি চাইলেই হচ্ছে করতে পারবা যে আমি তো সকাল থেকে কিছু খাই নাই, যাই পাকস্থলীটাকে একটু নাড়া দিয়ে আসি, এরকম কি করা যাবে? যাবে না। ও স্বাধীনভাবে ওর কাজ করবে। অগ্নাশয়, অগ্নাশয় হচ্ছে আমাদের পরিপাকতন্ত্রের একটা অংশ। পরিপাকতন্ত্রের এই যে পাকস্থলী যে জায়গাটায় শেষ হয়, এই যে দেখো এটা যদি পাকস্থলী হয়, এখান থেকে ক্ষুদ্রান্ত্র শুরু হয়, এই জায়গাটায় এরকম পাতার মতো একটা অর্গান আছে, পাতার মতো দেখতে, এই অর্গানটা হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয় হচ্ছে কিছু এনজাইম আমাদেরকে দেয়, যে এনজাইমটার কারণে আমাদের খাদ্য পরিপাক হয়। তাহলে এই যে অঙ্গগুলা, এই অঙ্গগুলোর উপর কি আমাদের কোনো হাত আছে? আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, ওরা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দিয়ে পরিচালিত হয় বা নিয়ন্ত্রিত হয়। দেহের ভেতরের এই যে অঙ্গগুলো, এগুলো স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের উদাহরণ আমরা বলতে পারি, ওরা স্বাধীন আর স্বতন্ত্রভাবে কাজ করতে পারে। তাহলে বুঝলাম এই উত্তরটা। তারপরেরটায় যাই, হরমোনকে রাসায়নিক দূত বলা হয় কেন? এখন হরমোন কি জিনিস, আবার ওকে আমরা রাসায়নিক দূত বলবো কেন? হরমোন হচ্ছে নালীবিহীন গ্রন্থি নিঃসৃত এক ধরনের রস। হরমোন হচ্ছে ইংরেজি ওয়ার্ড, ওকে বাংলাতে আমি প্রাণ রস বলতে পারি। হরমোনের বাংলা হচ্ছে প্রাণ রস। তাহলে এই যে রসটা,
এটা কোথা থেকে নিঃসৃত হয়? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়। এই অন্তঃক্ষরা গ্রন্থিগুলোতে কোনো নালী থাকে না। হরমোন যে বের হইলো, বের হয়ে কই যাবে, কোথা দিয়ে যাবে, কোনো নালী নেই। এজন্য ওরা রক্তের সাথে মিশে যায়। রক্ত বা লসিকার সাথে মিশে গিয়ে রক্ত যখন পুরা দেহে ফ্লো করতে থাকে, ওই হরমোনও রক্তের সাথে মিশে পুরা দেহে ফ্লো করতে থাকে। আর পুরা দেহে যখন যাইতে থাকে তখন হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যাবলী সম্পাদন করে। এখন এই যে হরমোন, এতটুকু তো আমরা বুঝলাম। আরেকটা ইনফরমেশন জেনে রাখতে পারো, হরমোন যেখান থেকে নিঃসৃত হয় বা যেখান থেকে উৎপন্ন হয় ওই জায়গার কাজ কখনো সম্পন্ন করে না। ও কি করে? রক্তের মাধ্যমে ফ্লো করে দূরের কোনো এক জায়গায় কাজ সম্পন্ন করবে। যেমন আমাদের মস্তিষ্ক থেকে, মস্তিষ্কের মানে গ্রন্থি থেকে নিঃসৃত হয় হচ্ছে তোমার অ্যান্টি ডাইউরেটিক হরমোন, ADH, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এই যে ADHটা নিঃসৃত হইল মস্তিষ্কের যে গ্রন্থিগুলো আছে ওখান থেকে, কিন্তু কাজ করলো কিডনিতে যায়। কিডনি কই থাকে? আমাদের মেরুদণ্ডের দুই পাশে পিঠ সংলগ্ন অঞ্চলে। তাহলে কাজ করতেছে দূরবর্তী জায়গায়। তাহলে এক জায়গার একটা দেশের খবর অন্য দেশে পৌঁছায় দেওয়া, ওই দেশে কি হচ্ছে, ওই দেশের সাথে আমার দেশের কিছু ইনফরমেশন, এগুলো আদান প্রদান কে করে? দূত করে না? রাষ্ট্রদূত কিন্তু এই কাজগুলা করে। তাহলে এই যে রাসায়নিক পদার্থটা, এই হরমোনটা, রাসায়নিক পদার্থটাই দূতের মতো কাজ করতেছে না? তোমার উৎপত্তি স্থল থেকে দূরবর্তী স্থানে চলে যাচ্ছে, চলে গিয়ে তোমার বৃদ্ধি, বিকাশ, তারপর হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের বিকাশ বলো, অথবা হচ্ছে তোমার মানসিক কোনো পরিবর্তন, সব কিছুই কিন্তু ও নিয়ন্ত্রণ করতেছে। হরমোনের কারণেই কিন্তু আমাদের শারীরিক মানসিক সব ধরনের পরিবর্তনগুলো আমরা দেখতে পাই। তাহলে হরমোনকে আমরা রাসায়নিক দূত বলতেই পারি। এই যে হরমোন নামক বিশেষ কতগুলো রাসায়নিক দ্রব্য দেহের সমন্বয়ে অংশ নেয়। হরমোন অতি অল্প পরিমাণে বিশেষ বিশেষ শারীরবৃত্তীয় কাজ বা পদ্ধতি সূক্ষ্মভাবে নিয়ন্ত্রণ করে। দেখো, নিঃসৃত হয় খুবই অল্প, কিন্তু চেঞ্জ ঘটায় অনেক বেশি, অনেক আমূল পরিবর্তন ঘটায় ফেলাতে পারে, কিন্তু অল্প একটু হরমোন নিঃসৃত হয়। এরা উত্তেজক বা রোধক হিসেবে পরিস্ফুটন, বৃদ্ধি ও বিভিন্ন টিস্যুর কার্য নিয়ন্ত্রণ করে। ব্যক্তির আচরণ, স্বভাব, আবেগ, প্রবণতার উপরেও হরমোনের প্রভাব রয়েছে। তার মানে তোমার শারীরিক কোনো চেঞ্জ অথবা মানসিক চেঞ্জও কিন্তু এই হরমোনটাই করে থাকে। তাহলে ও উৎপন্ন হইলো কোনো একটা জায়গায়, অল্প পরিমাণে উৎপন্ন হইলো, ওখান থেকে বাহিতও হয়ে দূরবর্তী কোনো একটা জায়গায় কার্য সম্পাদন করছে। এজন্য হরমোনরা আমরা বলবো হচ্ছে রাসায়নিক দূত। এরপরে কি বলছে দেখো তো, পিটুইটারি গ্রন্থিকে প্রধান গ্রন্থি বলা হয় কেন? কারণ হচ্ছে ও হচ্ছে লিডার। এই পিটুইটারি গ্রন্থিটা সবচেয়ে ছোট কিন্তু কাজ করে সব থেকে বেশি। ও এই যে পিটুইটারি গ্রন্থিটা, এটা থাকে হচ্ছে মস্তিষ্কের পিছনে। এখান থেকে সবচেয়ে বেশি পরিমাণ হরমোন নিঃসৃত হয়। আবার ওই যে হরমোনগুলো নিঃসৃত হচ্ছে, ওরা আবার অন্য গ্রন্থিকে উদ্দীপ্ত করে। আমাদের দেহে তো হরমোন নিঃসরণের জন্য গ্রন্থি শুধু একটা না, মানে মস্তিষ্কের পিছের এই পিটুইটারিটা না, আরও গ্রন্থি আছে। ওই গ্রন্থিগুলাকেও যায় হচ্ছে মানে যে উঠো উঠো তোমরা হরমোন নিঃসরণ করো, এই কাজগুলো করো। তাহলে ও হচ্ছে সবাইকে নিয়ন্ত্রণ করতে পারতেছে। ওর হরমোনগুলো যে নিঃসৃত হচ্ছে, ওই হরমোন আবার অন্যগুলারে উদ্দীপ্ত করতেছে। তাহলে চলো আমরা পড়ি তো কি বলছে ব্যাপারটা। যে পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন সংখ্যায় যেমন বেশি, অনেক ধরনের হরমোন নিঃসৃত হয়, মানে অনেকগুলা নাম আছে, এগুলো আমরা এই প্যারার ভিতর পড়বো। বেশি বলতে এটা বুঝাইছে পরিমাণ বেশি না, কিন্তু হরমোন নিঃসৃত হয় কম পরিমাণে। বেশি বলতে এখানে হরমোনের সংখ্যা বুঝাইছে, যে গোনাডোট্রপিন, সোমাটোট্রপিন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অ্যাড্রেনোকার্টিকোট্রপিন, এই যে অনেক ধরনের হরমোন, এগুলো নিঃসৃত হয়েছে, এটা বুঝাইছে যে বেশি। অপরদিকে অন্যান্য গ্রন্থির উপর এসব হরমোনের প্রভাবও বেশি। এই হরমোনগুলা অন্যান্য গ্রন্থিকে যায় আবার উদ্দীপ্ত করবে, যে তোমরাও হরমোন নিঃসরণ করো, বা এই হিউম্যান বডিটাতে এরকম চেঞ্জেসগুলো দরকার, বিপাক সম্পন্ন করা দরকার, ক্যালসিয়াম বিপাক করা দরকার, অথবা তোমার হচ্ছে বয়সন্ধিকালের যে চেঞ্জেসগুলা, এগুলো করা দরকার। যার জন্য এইখান থেকে পিটুইটারি থেকে যে হরমোনগুলো বের হবে, ওরা আবার অন্য জায়গার হরমোনগুলোকে যায়, গ্রন্থিগুলোকে যায় বলবে যে তোমরা হরমোন নিঃসরণ করো। এই জন্য ওরে হচ্ছে প্রধান গ্রন্থি বলা হয়। পিটুইটারি গ্রন্থি থেকে গোনাডোট্রপিন, সোমাটোট্রপিন, থাইরয়েড উদ্দীপক বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অ্যাড্রেনোকার্টিকোট্রপিন ইত্যাদি হরমোন নিঃসৃত হয়। এটি অন্যান্য গ্রন্থিকে প্রভাবিত করা ছাড়াও মানবদেহের বৃদ্ধি হরমোন নির্গত করে। এটি মানবদেহের প্রধান হরমোন উৎপাদনকারী গ্রন্থি। তাহলে ও যেহেতু প্রধান, তাহলে ওকে আমরা প্রধান গ্রন্থি বলতেই পারি, যে প্রধান হরমোন উৎপাদনকারী গ্রন্থি। ও হচ্ছে সবচেয়ে ছোট কিন্তু কাজ করে সবচেয়ে বেশি। এরপরে দেখো, নালীবিহীন গ্রন্থি বলতে কি বোঝায়? ওই নালীবিহীন গ্রন্থি বলতে অন্তঃক্ষরা গ্রন্থিকেই বোঝায়, যেখান থেকে হরমোনগুলো নিঃসৃত হয়। অন্তঃক্ষরা গ্রন্থি, অন্ত বলতে হচ্ছে ভেতর, অন্ত বলতে বোঝায় ভেতর।
আর আন্ত বলতে বোঝায় হচ্ছে বাহির, ভিন্ন। তাহলে দেখো একটা আকার কিন্তু অনেক কিছু, অনেক ভ্যারি রাখে। তাহলে এই খেয়াল রাখবা যে আকার দিয়ে জিজ্ঞেস করছে নাকি স্বরেও দিয়ে নাকি স্বরেয়া দিয়ে। এটা হচ্ছে তোমার 13 অধ্যায়ে গেলে অনেক বেশি কাজে লাগবে, যে ওখানে আন্তঃপ্রজাতি অন্তঃপ্রজাতি এই দুইটা কথা, একটা আকার কিন্তু অনেক মানে দরকারি। তাহলে আমাদের এখানে কি লাগবে, অন্তঃক্ষরা, অন্ত মানে ভেতর, ভেতর থেকে খরা, খরা বলতে হচ্ছে ক্ষরণ হবে। অন্তঃক্ষরা যে গ্রন্থিগুলা, ওই গ্রন্থিতে কোনো নালী থাকে না, এজন্য ওকে বলতেছে হচ্ছে নালীবিহীন গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে নালীবিহীন গ্রন্থি। ওখান থেকে কি নিঃসৃত হবে, হরমোন নিঃসৃত হবে। যে সকল গ্রন্থি থেকে রাসায়নিক পদার্থ ক্ষরিত হয় কিন্তু তা পরিবহনের জন্য কোনো নালিকা থাকে না, তাই ক্ষরিত পদার্থ রক্ত বা লসিকার মাধ্যমে পরিবাহিত হয়। দেখো হরমোন যেটা নিঃসৃত হচ্ছে, হরমোন কিভাবে পরিবাহিত হয়, পুরা দেহে পৌঁছায় যায় রক্তের মাধ্যমে। রক্তের মাধ্যমে পৌঁছানোর কারণ হচ্ছে ওর চলাচলের জন্য আলাদা কোনো পথ নাই, কোনো নালী নেই। তার জন্য এটাকে আমরা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থিকে আমরা কি বলতেছি, নালীবিহীন বলতেছি। এই যে নালিকা থাকে না, তাই ক্ষরিত পদার্থগুলো রক্ত বা লসিকার মাধ্যমে পরিবাহিত হয়। এ সকল গ্রন্থি থেকে মূলত হরমোন নিঃসৃত হয়। এই যে আমি বললাম নালীবিহীন গ্রন্থি হচ্ছে ওই গ্রন্থি যেখান থেকে হরমোন নিঃসৃত হবে। গ্রন্থির অভ্যন্তরে থাকা হরমোন নিঃসৃত হয় কিন্তু তা পরিবহনের জন্য কোনো নালী থাকে না। ওই একই কথা, যে কথাটা শুরুতেই বললাম। তারপরে চলো, থাইরয়েডকে অন্তঃক্ষরা গ্রন্থি বলা হয় কেন? কারণ এটাও হচ্ছে একটা অন্তঃক্ষরা গ্রন্থি, যেখান থেকে মানে থাইরয়েডটা হচ্ছে আমাদের গলায় থাকে এই জায়গাটায়। এখান থেকে তোমার থাইরক্সিন আর ক্যালসিটোনিন দুইটা হরমোন নিঃসৃত হয়। থাইরক্সিন আর ক্যালসিটোনিন, থাইরয়েড এটা তো মনে থাকে। আরেকটা হচ্ছে ক্যালসিটোনিন, ক্যালসিটোনিন ক্যালসিয়াম বিপাক করে, আর থাইরক্সিন কি করে, যে কোনো বিপাকে সাহায্য করে। চলো এবার পড়ি। থাইরয়েড নালীবিহীন গ্রন্থি, নালীবিহীন দেখেই হচ্ছে ও কোথা থেকে নিঃসৃত হবে, অন্তঃক্ষরা, কারণ আমরা জানি অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে নালীবিহীন গ্রন্থি। তাহলে থাইরয়েডকে অন্তঃক্ষরা গ্রন্থি বলবো কারণ ওর কাছ থেকে, থাইরয়েডের থেকে কিছু হরমোন নিঃসৃত হয়। এই গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয়, সরাসরি রক্ত বা লসিকার মাধ্যমে বাহিত হয়ে দূরবর্তী নির্দিষ্ট অঙ্গে ক্রিয়াশীল হয়। তার মানে এটা একটা হরমোন নিঃসরণ করে, এজন্য ওকে আমরা অন্তঃক্ষরা গ্রন্থি বা নালীবিহীন গ্রন্থি বলবো। আমরা জানি যে সকল নালীবিহীন গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয়ে সরাসরি রক্ত বা লসিকার মাধ্যমে প্রবাহিত হয়ে দূরবর্তী স্থানের কার্য সম্পাদন করে, ওদেরকে বলে হচ্ছে তোমার অন্তঃক্ষরা গ্রন্থি বা নালীবিহীন গ্রন্থি। তাহলে থাইরয়েড যেহেতু এই কাজটা করতেছে, তাহলে থাইরয়েডকে আমরা অন্তঃক্ষরা গ্রন্থি বলতেই পারি। থাইরয়েড থেকে নিঃসৃত হরমোন হলো থাইরক্সিন, যা সাধারণত মানবদেহের স্বাভাবিক বৃদ্ধি বিপাক কাজ নিয়ন্ত্রণ করে। দেখো তো, এই যে থাইরক্সিন বললাম না, থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন হচ্ছে থাইরক্সিন। আরেকটা আছে, আরেকটা হচ্ছে ক্যালসিটোনিন, ওই কথাটাও এখানে চাইলে ইনক্লুড করতে পারো, ক্যালসিটোনিন। এই হরমোনটাও হচ্ছে এই থাইরয়েড থেকেই নিঃসৃত হয়, থাইরক্সিন আর ক্যালসিটোনিন, যা সাধারণত মানবদেহের স্বাভাবিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, বিপাক নিয়ন্ত্রণ করে। যে কোনো খাবার বিপাক করবে হচ্ছে থাইরক্সিন, আর ক্যালসিটোনিন যেটা, ক্যালসিটোনিন হচ্ছে ক্যালসিয়াম বিপাক করবে। থাইরয়েডের আরেকটি হরমোন ক্যালসিটোনিন ক্যালসিয়াম বিপাকে সাহায্য করে। ইয়েস, লেখা আছে, সমস্যা নেই, তাহলে আমার লেখা লাগলো না। আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহান্স বলতে কি বোঝায়? এবার এই জায়গাটায় দেখো, আইল্যান্ডস বলতে আমরা কি বুঝি? আইল্যান্ড হচ্ছে দ্বীপ, তাই না? দ্বীপকে আমরা আইল্যান্ড বলি না? ওই কথাটাই এখানে বলছে যে আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহান্স। এখন একটু আগে অগ্নাশয় আঁকছি না একটা, পাকস্থলী, পাকস্থলীর এই জায়গাটা কি বললাম, পাতার মতো একটা অঙ্গ, এটা হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয়টাকে আমি যদি প্রস্থচ্ছেদ বরাবর কেটে ফেলি, এই বরাবর যদি কেটে ফেলি, এরকম অংশটা দেখতে পাবো না, মানে লম্বচ্ছেদ করলে তো মানে এরকম পাতার মতো অংশটা, ওরা এই বরাবর আমি কেটে ফেললাম, তাহলে ওর ভিতরের জিনিসপাতি দেখতে পাইতেছি। এখন এইখানে ভিতর এরকম কতগুলা দ্বীপ দেখা যায়, বা এরকম কতগুলা তুমি হচ্ছে আইল্যান্ডস দেখতে পারবা। ওগুলো হচ্ছে গ্রন্থি, যেগুলো আমাদের খাদ্য পরিপাকে সাহায্য করে। খাদ্য পরিপাকের সময় কিছু এনজাইম নিঃসরণ করে। তখন এই যে ভিতরে যে দ্বীপগুলা দেখতে পাইতেছি, ওগুলাকে আমরা বলতেছি যে আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহান্স, যা অগ্নাশয়ের মাঝে অবস্থিত দ্বীপের মতো কত কোষ, যা অগ্নাশয়ের অন্তঃক্ষরা অংশের একক হিসেবে কাজ করে। এই জায়গাগুলো থেকেই হচ্ছে তোমার এনজাইম বা হরমোন এগুলো নিঃসৃত হচ্ছে। এনজাইমও কিন্তু নিঃসরণ করে। এনজাইম আর হরমোন যদি একসাথে নিঃসরণ করে, ওদেরকে হচ্ছে মিশ্র গ্রন্থি বলে। একই সাথে যদি এনজাইম আর হরমোন নিঃসরণ করে, তাদেরকে আমরা বলবো হচ্ছে মিশ্র গ্রন্থি। অগ্নাশয়কে কিন্তু মিশ্র গ্রন্থি বলা হয়, কারণ ও হরমোনও নিঃসরণ করে,
এনজাইম নিঃসরণ করে। এবার ওর ভিতরে আমরা কি দেখলাম, কতগুলা দ্বীপের মতো অংশ দেখলাম, ওদেরকে আমরা কি বলবো, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলবো। শর্করা বিপাক নিয়ন্ত্রণ করে এবং নালীহীন কোষগুলো ইনসুলিন ও গ্লুকাগন নিঃসরণ করে। এখন তুমি দেখো ওর যে এনজাইমগুলা, এনজাইম খাদ্য পরিপাকে সাহায্য করে, ও আবার এখানে হচ্ছে ইনসুলিন আর গ্লুকাগন। এই ইনসুলিন ওয়ার্ডটা তোমরা শুনছো, তোমাদের পরিবারে যদি কোনো ডায়াবেটিস রোগী থাকে তারা কিন্তু ইনসুলিন গ্রহণ করে, তাই না? ইনসুলিন আর গ্লুকাগন একটা কি করে, শর্করার পরিমাণ বা সুগার বৃদ্ধি করে, আর একটা হচ্ছে সুগার কমায়, যার যেটা প্রয়োজন সে সেটা গ্রহণ করে। এখন মানে সেটা হচ্ছে বাইরে থেকে গ্রহণও করা যায়, আর তাছাড়া হচ্ছে সুস্থ দেহে তোমার অগ্নাশয় হচ্ছে এই কাজগুলো করে, ইনসুলিন আর গ্লুকাগন নিঃসরণ করে, রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। এই যে গ্লুকোজের মাত্রা যদি বেড়ে যায় সেক্ষেত্রে তুমি কমাবা গ্লুকোজটা, আর যদি গ্লুকোজ কম থাকে সেক্ষেত্রে হচ্ছে বাড়াবা। তাহলে ইনসুলিন আর গ্লুকাগন এই কাজটা করে, রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। এই এই কাজগুলো করার জন্য যে হরমোন বা এনজাইম লাগে ওগুলা কে কে আমাদেরকে সাপ্লাই দেয়, অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোষগুলা। এরপরে দেখো সুশৃঙ্খল জীবন ব্যবস্থা ডায়াবেটিস রোগীর জন্য মহা ঔষধ। হ্যাঁ, আমরা জানি ডায়াবেটিস যদি একবার তোমার হয়ে যায় সেক্ষেত্রে এটা আর সুস্থ হয় না, এটার পয়েন্ট শুধু বাড়ে কমে এরকম উঠানামা করতে থাকে। যার জন্য তুমি যদি একটা সুন্দর জীবনযাপন করো সেক্ষেত্রে তুমি এই রোগটা হচ্ছে তোমার মানে আয়ত্তে রাখতে পারবা, পয়েন্ট হচ্ছে অনেক বেশি বেড়ে যাবে না। সেক্ষেত্রে দেখো সুশৃঙ্খল জীবন ব্যবস্থা ডায়াবেটিস রোগীর জন্য মহা ঔষধ। রক্ত প্রস্রাব পরীক্ষা করে গ্লুকোজের মাত্রা নির্ণয়ের মাধ্যমে ডায়াবেটিস রোগ নির্ণয় করা যায় যে কোনোভাবে। তুমি এটা তো এখন অ্যাভেলেবেল, যে কোনো জায়গায় হচ্ছে কি করে, ছোট্ট একটু রক্ত এক ফোঁটা বের করে ওই মেশিন দিয়ে হচ্ছে চেক করে ফেলা যায় যে কতটুকু ডায়াবেটিস আছে। তাহলে আমরা কিভাবে নির্ণয় করতে পারি, রক্ত বা প্রস্রাবে পরীক্ষার মাধ্যমে এই রোগটা নির্ণয় করা গেল। এখন নির্ণয় করার পরে চিকিৎসা করে ডায়াবেটিস রোগ একবারে নিরাময় করা যায় না। এই যে আমি যে কথা বললাম যে একবারে এটা ঠিক করা যায় না, তুমি শুধু এটা হচ্ছে মানে পয়েন্টটা কমায় রাখতে পারবা এরকম, সেক্ষেত্রে একদম ভালো হয়ে যাবে না ডায়াবেটিসটা। এক্ষেত্রে একজন ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির জন্য তার সুশৃঙ্খল জীবন ব্যবস্থাই হচ্ছে মহা ঔষধ স্বরূপ। এছাড়া নিয়মিত ডাক্তারের পরামর্শ মতো পরিমিত খাদ্য গ্রহণ করা, মিষ্টি জাতীয় খাবার পরিহার করা, নিয়মিত ব্যায়াম করা, রোগীর দেহের পরিষ্কার পরিচ্ছন্নতা ও বিশেষভাবে পায়ের যত্ন নেওয়া, নিয়মিত প্রস্রাব পরীক্ষা করা এবং দৈহিক কোনো জটিলতা দেখা দিলে ডাক্তারের পরামর্শ নেওয়া। ডায়াবেটিক্স হইলে কিন্তু একটা ক্ষতির দিক কি, অন্য কোনো রোগ যদি তোমার হয়ে যায়, মানে ডায়াবেটিক্স হওয়ার পরে যদি আর কোনো রোগ তোমার দেহে বাসা বাঁধে সেক্ষেত্রে হচ্ছে ওই রোগটা সহজে ভালো হয় না। ডায়াবেটিক্স রোগীদের ক্ষেত্রে অন্যান্য রোগগুলা ভালো হইতে অনেক সময় লাগে। এজন্য আমাদেরকে কি করতে হবে, মানে নিয়ম মেনে জীবনযাপন করতে হবে। আর চিনি জাতীয় মিষ্টি জাতীয় খাবার খাওয়া যাবে না, নিয়মিত ব্যায়াম করতে হবে, তারপরে পরিমিত খাদ্য গ্রহণ করতে হবে, শর্করা জাতীয় খাবার কম খাইতে হবে। এই যে নিয়ম কানুনগুলা, এটার জন্য হচ্ছে আমাদের একটা ডায়াবেটিস চিকিৎসার একটা নিয়ম আছে 3D, 3টা ডি আমরা মেনে চলতে পারি। কি কি দেখো তো, এই যে পরের প্রশ্নটা এটা আছে 3D হচ্ছে ডিসিপ্লিন, ডায়েট আর ডোজ। ডিসিপ্লিন মানে হচ্ছে নিয়ম শৃঙ্খলা, যে কোনো কাজে আমাদের নিয়ম শৃঙ্খলা লাগবে। যেমন তোমার হচ্ছে প্রতিদিনের খাদ্য কতটুকু গ্রহণ করবা, তারপরে ব্যায়াম করা, একটা মানে নিয়ম মেনে হচ্ছে চলতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এটা হচ্ছে একটা ডিসিপ্লিন, মানে যে কোনো একটা নিয়মের ভিতরে তুমি জীবনযাপন করতেছো। এরপরে ডায়েট, ডায়েট হচ্ছে খাদ্যাভ্যাসের একটা মানে তুমি চাইলেই হচ্ছে এখন তোমার অনেক মিষ্টি খাইতে মন চাইতেছে, তুমি হচ্ছে ডায়াবেটিক্স রোগী, তুমি চাইলে অনেকগুলো মিষ্টি খেয়ে ফেলতে পারবা না। সেক্ষেত্রে এই যে খাদ্যটা মানে করতে হবে, তোমাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। ডায়াবেটিক্স নিয়ন্ত্রণের জন্য খাদ্য নিয়ন্ত্রণে রাখাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপরে ডোজ, ডোজ বলতে হচ্ছে আমরা ঔষধ বুঝতেছি। তাহলে এই জায়গাটায় দেখো এই 3টা জিনিস যদি তুমি মনে রাখো, মানে এই 3টা জিনিস যদি কেউ মেনে থাকে তাহলে হচ্ছে তার জন্য এই ডায়াবেটিক্সটা নিয়ন্ত্রণে রাখা অনেক বেশি সহজ হয়ে যাবে। সেক্ষেত্রে এই 3টা মেনে চললে ওই জীবনটাকে আমরা সুশৃঙ্খল জীবনই বলতে পারি। কারণ দেখো তুমি সবকিছু একটা নিয়ন্ত্রণের ভিতরে রাখতেছো বা শৃঙ্খলার ভিতরে রাখতেছো। সেক্ষেত্রে সুশৃঙ্খল জীবনযাপনই হচ্ছে ডায়াবেটিক্স রোগীর জন্য মহা ঔষধ। কারণ এটা একবার হয়ে গেলে আর তো তুমি মানে রেহাই পাবা না, এজন্য হচ্ছে ওই পয়েন্টটা কমায় রাখতে হবে। এরপরে প্যারালাইসিস কেন হয়? প্যারালাইসিস হয় হচ্ছে তোমার মস্তিষ্কের কোষে যদি সমস্যা হয়। এখন প্যারালাইসিস কি জিনিস এটা তো আমরা সবাই জানি। প্যারালাইসিস হচ্ছে তোমার ঐচ্ছিক পেশিগুলো তুমি নাড়াচাড়া করাতে পারতেছো না। এই যে দেখো আমার হাত, আমি চাইলেই হচ্ছে নড়াচড়া করাতে পারতেছি, কিন্তু
যদি এখন নড়াচড়া করাইতে না পারি, ঐচ্ছিক পেশি যেটা তুমি সারা জীবন হচ্ছে নিজের ইচ্ছায় নড়াইছো, এটা এখন নড়াইতে পারতেছো না, তাহলে এটা হবে প্যারালাইসিস। প্যারালাইসিস, এখন তুমি যদি এটা ভাবো যে এই হাতটা আমি নড়াইতে পারতেছি না, হাতে মনে হয় কোনো সমস্যা হয়েছে, না, কিন্তু সমস্যাটা হবে হচ্ছে আমাদের মস্তিষ্কে যদি তোমার রক্ত চলাচল করতে না পারে, সেক্ষেত্রে হচ্ছে ব্রেইন স্ট্রোক হয়। আরেকটা কথা, স্ট্রোক কিন্তু ব্রেইনেই হয়। মাঝে মাঝে আমি এরকম কাউকে বলতে শুনি যে হার্ট স্ট্রোক করছে, হার্টে কখনো স্ট্রোক হয় না, হার্টে হয় অ্যাটাক, ব্রেইনে হয় স্ট্রোক। তাহলে যদি ব্রেইন স্ট্রোক করো অথবা তোমার মেরুদণ্ড বা ঘাড়ে, ওই যে আমরা কি জানি আমাদের ব্রেইনের পিছন থেকে একটা স্নায়ু আমাদের কশেরুকার ভিতর দিয়ে পুরা দেহে বিস্তৃত, তাই না? মেরুদণ্ডের হাড়গুলো কিরকম, এরকম ছোট ছোট অনেকগুলো হাড় না, একটা হাড় আরেকটা হাড়, এরকম ছোট ছোট অনেকগুলো হাড়, 33টা হাড় একটার উপর একটা বসে হচ্ছে আমাদের মেরুদণ্ড গঠন করছে। ওই হাড়ের যে ফাঁকা জায়গাটা, ওখান দিয়ে হচ্ছে এরকম করে তোমার স্নায়ুটা পুরা মেরুদণ্ড দিয়ে চলে গেছে। এখন মেরুদণ্ডে যদি তুমি কখনো ব্যথা পাও অথবা ঘাড়ে যদি ব্যথা পাও, সেক্ষেত্রে মানে মেরুদণ্ডে হাড়ে ব্যথা পাইলে ভিতর, ওই হাড়ের ভিতর দিয়ে তো তোমার স্নায়ুটা গেছে, স্নায়ুতে যায় যদি তোমার আঘাত লাগে, সেক্ষেত্রে এই তোমার হচ্ছে ব্রেনে যায় এফেক্ট পড়বে বা প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে প্যারালাইসিস বলতে আমরা এই রোগটাকে বুঝি যেখানে হচ্ছে তোমার ঐচ্ছিক পেশি নড়াচড়া করাতে পারতেছো না, শরীরের কোনো অংশের ঐচ্ছিক মাংসপেশি ইচ্ছা মতো নাড়াতে পারার ক্ষমতা নষ্ট হয়ে যাওয়াকে প্যারালাইসিস বলে। প্যারালাইসিস সাধারণত মস্তিষ্কের স্ট্রোকের কারণে হয়। এই যে মস্তিষ্কে যদি স্ট্রোক করে অথবা মেরুদণ্ড আর ঘাড়ের সুষুম্নাকাণ্ডে যদি আঘাত পাও, মেরুদণ্ড অথবা ঘাড়ের মানে ঘাড়ের পিছন থেকে একদম মেরুদণ্ড পর্যন্ত পুরাটাই হচ্ছে ওই স্নায়ুটা বিস্তৃত। এজন্য তুমি হয় যে কোনো একটাই ব্যথা পাইলেই যদি ওই স্নায়ুতে যায় আঘাত করে, তখন হচ্ছে এই রোগটা হয়। যদি আবার স্নায়ু রোগ হয়, সুষুম্নাকাণ্ডের ক্ষয়ের জন্য প্যারালাইসিস রোগ হইতে পারে। সাধারণত মস্তিষ্কের কোনো অংশ ক্ষতির কারণে ওই অংশের সংবেদন গ্রহণকারী স্নায়ুগুলো কার্যকারিতা হারিয়ে ফেলে, কারণ মস্তিষ্কই তো আমাদের সব কিছু নিয়ন্ত্রণ করে। এখন ওই জায়গা থেকে সিগন্যাল আসলেই তো আমি আমার হাতটা নড়াইতে পারতেছি, ওইখান থেকে সিগন্যাল আসা যদি বন্ধ করে দেয়, তাহলে হচ্ছে তোমার ওইটা নড়াচড়া মানে হাত পা নড়াচড়া করাতে পারবা না, তখন যে হচ্ছে আমাদের প্যারালাইসিস রোগটা হয়। আমরা ইচ্ছা করলেই আমাদের ঐচ্ছিক পেশিগুলো নড়াচড়া করাইতে পারি না, কিন্তু সমস্যা কিন্তু ঐচ্ছিক পেশিটাতে না, সমস্যা হয় হচ্ছে সুষুম্নাকাণ্ড অথবা মস্তিষ্কে। এরপর মাদকদ্রব্য শারীরিক সমন্বয়কে প্রভাবিত করে। হ্যাঁ, অবশ্যই মাদকদ্রব্য শারীরিক সমন্বয়কে প্রভাবিত করে। কিভাবে দেখো তো, কারণ মাদকদ্রব্য ব্যবহারে স্নায়ুতন্ত্রের উপর অনেক বড় প্রভাব পড়ে। ওই যে নিকোটিনগুলা যে তোমার নিঃশ্বাসের মাধ্যমে বা তুমি যেভাবেই হচ্ছে শরীরে পুশ করো আর কি, ওই তোমার স্নায়ুতন্ত্রে যে হচ্ছে এফেক্ট ফেলবে। এই যে মাদকদ্রব্য বা ধূমপান, যেটা যে কোনো রোগের জন্য এটা অনেক ক্ষতিকর। একটা ছোট্ট সমস্যা, তোমার মনে হবে যেন কি হয়েছে, একটু ধোঁয়া খাচ্ছি তো, কিন্তু ওই নিকোটিনগুলা তোমার কিডনিতে যায় সমস্যা করবে, ফুসফুসে যায় সমস্যা করবে, হার্টে যায় সমস্যা করবে, যে কোনো ধরনের বড় বড় অসুখ কিন্তু সৃষ্টি করতে পারতেছে। তাহলে এই যে দেখো মাদকদ্রব্যগুলা, এটা কিন্তু আমাদের ব্রেইন সেলকেও নষ্ট করে দেয়, তোমার কল্পনা শক্তি, ইচ্ছা শক্তি সব কিছু হচ্ছে নষ্ট করে দিবে। মাদকাসক্তির কারণে একজন ব্যক্তি তার নিজস্ব ইচ্ছা শক্তির কাছে হার মেনে নেয়, নেশাদ্রব্য গ্রহণে বাধ্য হয়। নেশাবস্তুর কারণে তার চিন্তা শক্তি ক্রমেই লোপ পায়। মাদকদ্রব্য ব্যবহারকারীরা কাজে মনোযোগ হারায়, সাধারণ জীবনযাপনে ব্যর্থ হয়, হাত পা বা মাথা অনৈচ্ছিকভাবে কাঁপতে থাকে, সূক্ষ্ম কাজ করতে ব্যর্থ হয়ে যায়। এই যে সমস্যাটা, এটা আমরা সবাই জানি কি কি হবে, এটা যে খারাপ কাজ সবাই জানি, তবুও কি হয়, কি জন্য যে ব্যক্তিটা নেশা গ্রহণ করতেছে, মাদক গ্রহণ করতেছে, সে নিজেও জানে যে এটা খারাপ, তবুও সে কেন ছাড়তে পারে না? কারণ দেখো, ওই যে তার যে ইচ্ছা শক্তিটা মানে স্পিরিটটা, কাজ করার স্পিরিট অথবা ভালো কাজ করার যে স্পিরিট, যে না এটা ছাড়তে হবে, এটা যে বুঝে কিন্তু ছাড়তে পারে না। কেন? ওই যে ইচ্ছা শক্তির কাছে ওই নেশাদ্রব্যটা ওকে হার মানায় দেয়। এখন চিন্তা শক্তি কমে যায়, তোমার মস্তিষ্ক মানে বুঝেও বুঝতে পারে না যে এটা খারাপ, এটা থেকে আমাকে সরে যাইতে হবে, তোমার হচ্ছে ওই উদ্দীপনা বা স্পিরিটটা হচ্ছে নষ্ট করে দেয়। আর আস্তে আস্তে নেশা, কোনো কাজে হচ্ছে নেশা হয়ে গেলে ওটা তো বারবার করতে মন চায়, ভাল লাগে, কিছু সাময়িক সময়ের জন্য ভাল লাগে, এরপরে তো তোমার মানে পুরা ভিতরে সব কিছু নষ্ট করে দেয়, ফুসফুস, হার্ট, কিডনি সব কিছু নষ্ট করে দেয়, ব্রেন সেলগুলোও নষ্ট করে দেয়। তো ওরা সমাজে একটা বোঝা হয়ে যায়, এরকম লোক সমাজে থাকা না থাকা সমান। তো ওরা কিছুদিন পরে এমনিও চলে যায়, শরীরের ভিতরে সব কিছু নষ্ট হয়ে, অর্গানস সব নষ্ট হয়ে, তারপরে হচ্ছে ওরা ইন্নালিল্লাহ হয়ে যায়। তাহলে এই কিশোর বয়সে তোমরা যারা আসো এসএসসি লেভেলে, এসব ছেলেপেলেরা কি হয়, মানে ধূমপানে অনেক বেশি আসক্ত হয়, যে আরে মামা দুইটা টান দিতে পারোস না, দেখি টান দিয়ে দেখাও, এরকম বন্ধুদের সাথে কখনোই মিশবা না।
মানে বন্ধুদের প্ররোচনায় পড়ে এই কাজটা অনেক বেশি হয়, যে ছি ছি দুইটা টানও দিতে পারে না এই জেনারেশনে এসে, এরকম কথা বললেও হচ্ছে প্ররোচনায় কান দিবা না। এই ধূমপান তোমার জীবনকে একদম নষ্ট করে দিবে, মানে সবগুলা রোগের একদম শুরু যদি বলো ওখান থেকে, কিন্তু নিকোটিন যদি তোমার দেহে জমা হইতে থাকে অনেক সমস্যা দেখা দিবে পরবর্তীতে। প্রথমে তো ভাল লাগবে, দুইটা টান তো কি হয়েছে, কিন্তু নেশা যখন হয়ে যাবে তখন হচ্ছে ঝামেলা। তাহলে আশা করি আমরা এই প্রশ্নগুলা যতটুকু লেখার কথা, মানে লেখা উচিত খাতায় যতটুকু লিখবা তার চেয়ে অনেক বেশি কথা বলছি। এত বেশি কথা পরীক্ষায় লেখা লাগবে না। বেশি কথা বলার কারণ হচ্ছে যাতে তোমার মাথায় একটু ঢুকে, মানে তোমাকে বোঝানোর জন্য একটু বেশি কথা বলা। ওই বুঝার পরে যতটুকু মনে থাকবে অতটুকুই খাতায় লিখবা। ছোট্ট প্রশ্ন 2 নাম্বারের জন্য এই মানে অল্প করে যতটুকু মনে থাকতেছে অতটুকু লিখলেই এনাফ। আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।